নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে যাচ্ছি মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে। তো চলুন আপনাদেরকে দেখাই আমি এখন কোথায় রয়েছি। আমি এখন রয়েছি বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে। এই স্টেশনের নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন। আর এখান থেকে আমি যাব গড়িয়া মেট্রো স্টেশন, যার নাম হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তো এখান থেকে টিকিটের মূল্য নিয়েছে 10 টাকা। তো চলুন এবার যাই আমরা গড়িয়া স্টেশন। মেট্রো রাস্তা দেরি আছে, তো ততক্ষণ একটু বসে নিচ্ছি। তো ত্রিপুরা সুন্দরী মন্দির কিন্তু আমি প্রথম যাচ্ছি, আর কীরকম কী মন্দির সেটা আমি কিন্তু জানি না, তবে ভিডিওতে দেখেছি ইউটিউবে। তো চলুন আপনাদেরকেও দেখাই আমার সঙ্গে ত্রিপুরা সুন্দরীর মন্দির। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন, যাতে তারাও এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতে পারে। রিকোয়েস্ট হলো যারা আমার ভিডিওতে প্রথমবার আসেন তাদের কাছে যে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটা খুব প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। চলুন ভিডিওটা শুরু করে দিন। এখান থেকে অটো ধরতে হবে, ওরালের অটো ধরবে। তো এখান থেকে উঠেছিলাম, বলছে এখান থেকে অটো যাবে না, মানে আমাকে যেতে হবে ওই শীতলা মন্দির মোড় যে আছে ওখান পর্যন্ত, ওখান থেকে অটো যাবে বোড়ালে। এখান থেকে আমি হেঁটে যাচ্ছি এই গড়িয়া শীতলা মন্দিরের দিকে, ওখান থেকেই যাবে অটো বোড়াল। তো চলুন দেখি অটোতে ওঠা যায়। আমরা বোড়াল হাই স্কুল, এই যে গলিটা আছে এই গলিতেই যেতে হবে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে। চলুন এবার, আর এই হচ্ছে বোড়াল হাই স্কুল। চলুন আমরা ফিরে যাই। তো এখান থেকে রিক্সায় উঠলাম, রিক্সা ভাড়া হচ্ছে 15 টাকা। কতটা দূর দাদা? পরে আমি জানতে পেরেছি যে রিক্সা চালক দাদা কিন্তু আমাকে বোকা বানিয়েছে, কেননা এখান থেকে মন্দিরের দূরত্ব 2 থেকে 5 মিনিট, আর হেঁটেই সেটা যাওয়া যায়। 15 টাকা আমার বৃথা গেছে। যেহেতু আমি প্রথমবার যাচ্ছি তাই চিনি না বলেই তাকে বিশ্বাস করতে হয়েছে আমাকে। তো রিক্সা চালক দাদা বললেন তাড়াতাড়ি যেতে, কেননা মন্দির এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাহলে আর দর্শন করা হবে না। তো চলুন তাড়াতাড়ি যাই। তো মন্দিরের তোরণটা পের হলেই কিন্তু এই যে ভেতরে মন্দিরের পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো, অনেকটা জায়গা নিয়েই, কিন্তু এখন আমি দেখব না, আমি দেখাবো আপনাদেরকে পরে। চলুন আগে পুজোটা দিয়ে নিই, যদি মন্দির বন্ধ হয়ে যায় তাহলে পুজোটাও দেওয়া হবে না। চলুন আগে জিজ্ঞাসা করি পুজোর কি ব্যবস্থা রয়েছে। আছে, হ্যাঁ, গেটের সামনে দোকান আছে, নিয়ে আসবেন কিনে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, এটা দক্ষিণে থাক, আচ্ছা, আমি দক্ষিণে প্রসাদটা থাক, নিয়ে আসি। হ্যাঁ। এই মন্দির কটা পর্যন্ত খোলা আছে? একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় আছে, আমি প্রসাদটা নিয়ে আসি। হ্যাঁ, এটা প্যারা, আর এটা বরফিটা একটু দেখি। আচ্ছা, এই বরফিটাই দিয়ে দিন। এটা কত করে? 7 টাকা। 7 টাকা, তাহলে ওই 10টা দিয়ে দিন। এখানে কি ধূপকাঠি মোমবাতি ধরাতে দেবে? তাহলে আমাকে একটা মোমবাতি আর একটা ধূপকাঠি দিয়ে দেবেন। তো রিক্সা চালক দাদা আমাকে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বলেছিল বলে আমি কিন্তু তাড়াতাড়ি করে ঢুকে গেছিলাম। তো এখন আমি প্রসাদ কিনে নিলাম মায়ের জন্য। ঠাকুর মশাই আছেন ভেতরে? না থাকলে একটু ওয়েট করবেন, সেটা আচ্ছা। একটা অবধি মার ভোগ ঢুকে 1টার সময়, ও, তার আগে অবধি যারা ঢুকবে তাদের কিনে দেবে। এখানে কি ভোগ গ্রহণের কোনো ব্যবস্থা আছে? সেটা অফিসে যোগাযোগ করতে হবে। আচ্ছা, মানে আজকেই যদি দুপুরে ভোগ পেতে চাই? সেটা অফিসে। কোথায় অফিস? কোথায় অফিস? করতে হবে। ওই যে হলুদ রঙের? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যোগাযোগ, আগে পুজোটা দিয়ে নিই। পুজো হয়ে গেলে তারপর কিন্তু এই মন্দিরের পুরনো ইতিহাস বলবো এবং কিভাবে আসবেন সেই সম্বন্ধে তথ্য দেব আপনাদের। দেশলাই দিয়েছে।
তো এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই কিন্তু বন্ধ, তবুও কিন্তু আপনাদেরকে আমি একটু চেষ্টা করব মায়ের মূর্তি দেখানোর এবং মাকে দর্শন করাতে পারলে আমারও খুব ভালো লাগবে। আমি যেহেতু দেখছি নিজে স্বচক্ষে, তো আপনাদেরকেও দেখাতে চাই। তো বন্ধুরা, এই দেখুন মা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে। কি নাম রে মা? চৈতালি সরকার, কাশ্যপ গোত্র। মা ত্রিপুরা সুন্দরীর নিচে দেখুন কিছু শিবের মূর্তি রয়েছে। তো এই শিবের মূর্তিগুলো এতগুলোই বা কেন, কিসের জন্য? তো চলুন এনাদের সম্বন্ধে জানি এখানকার এই মন্দিরের যে সেবায়েত আছে তার মুখ থেকে। কি বলেন? না, এই শিবগুলো কি বলেন? শিবের এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সদাশিব, ঈশ্বর। ও আচ্ছা, 5টা রূপ এখানে রয়েছে। পঞ্চদেবতা। আর এই নিচে ইনি কে আছে? এই যে নিচে এটা তারা মা। তারা মা। এটা কি এখানে বাৎসরিক পুজো হয় মনে হয়? কেননা এই যে ঘট বসানো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সময় হয়, তখন খুব ভিড় হয়। প্রচুর ভিড় হয়, ও, হাজার হাজার লোক আছে। আবার এসো। ভাই 35 বছর রয়েছেন? বাবা, অনেক দিন। খুব ভালো। তো আপনারা শুনতে পারলেন এই মন্দিরের সেবায়েত যে এই ভদ্রমহিলা, উনি এর ইতিহাস কিছুটা বললেন। তো প্রথমে ধূপকাঠি মোমবাতিটা এখানে ধরিয়ে নিই, তারপর মাকে ওদিকে থেকে গিয়ে আরতি করব। এই হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। মাগো মা, মাগো মঙ্গলময়ী, সবার মঙ্গল করো, ভালো রাখো সন্তানদের। তো এখানে দেখুন মোমবাতি দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু স্ট্যান্ড করা রয়েছে। তো মোমবাতিগুলো পড়ে যাবে না, অন্য মন্দিরে যেরকম থাকে। আর ধূপকাঠি দেওয়ার জন্য নিচে জায়গা রয়েছে। এই হচ্ছে এই মন্দিরের অফিস ঘর। ভোগ পাওয়ার জন্য কিন্তু আপনাকে এখানেই কথা বলতে হবে। তার আগে এখানে কিন্তু খাওয়ার জলের কল রয়েছে, একটু জল খেয়ে নিই। তো চলুন এবার মন্দিরের অফিসে গিয়ে কথা বলা যাক, ভোগ পাওয়া যায় কি না। তো দুর্ভাগ্যবশত এই মন্দিরে আমি ভোগ পাচ্ছি না, কেননা এখানে ভোগ গ্রহণ করতে গেলে আগের দিন মন্দির কর্তৃপক্ষকে ফোন করে জানিয়ে দিতে হবে, আর নইলে সকাল 10টার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে। তো সেটা তো আমি করিনি, আমি তো অনেকটা পরেই এসেছি, সেই জন্য আমার কপালে এই মন্দিরে ভোগ গ্রহণ আর হবে না। তো সবই হচ্ছে মায়ের ইচ্ছা। তো ঠিক আছে, চলুন এবার এই মন্দিরের ইতিহাস এবং কিভাবে আপনারা আসতে পারবেন এখানে সেই সম্বন্ধে আলোচনা করি। তো এটি একটি বিশাল জায়গা নিয়ে মন্দিরটি রয়েছে, আর এই মন্দির রয়েছে দক্ষিণ 24 পরগনার বোড়াল গ্রামে। বোড়াল এক প্রাচীন জনপদ, কলকাতার গড়িয়া অঞ্চলে এটি অবস্থিত। তো এবার বলি কিভাবে আপনি আসবেন এখানে। গড়িয়ার শনি মন্দিরের উল্টো দিকে একটি রাস্তা চলে গেছে, যেটা কিনা গড়িয়া শ্মশানঘাটের দিকে। সেই রাস্তার একেবারে মুখেই অটো স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন বোড়ালে যাবার। অটোওয়ালাকে আপনি বলে রাখবেন, সে আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আর যারা মেট্রো করে আসতে চান তারা কিন্তু আমার মতন যেইভাবে আমি আসলাম, কবি নজরুল, তারপর অটো করে এইভাবে আসতে পারেন, খুবই সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। আর শীতলা মন্দির থেকে এই মন্দিরে আসার পর্যন্ত ভাড়া লাগবে মাত্র 10 টাকা। জায়গাটি ঐতিহাসিক দিক দিয়েও অতি প্রাচীন। সেই রাজা বল্লাল সেনের আমলেই একটা দিঘি দেখতে পান, সেন দিঘি। কথিত আছে যে রাজা বল্লাল সেন কর্তৃক খনন করা হয়েছিল এই দিঘি। দিঘি থেকে প্রচুর প্রত্ন সামগ্রী পাওয়া গেছে, যা থেকে মনে করা হয় যে পাল ও সেন যুগে এখানে এক সমৃদ্ধ জনবসতি ছিল। সেনদিঘির পাড়ে এই সদ্য সংস্কৃত ত্রিপুরেশ্বরী মন্দির। বোড়ালে অনেক পুরানো মন্দির আছে, তার মধ্যে সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত হলো এই ত্রিপুরেশ্বরী মন্দির। একসময় পাশেই প্রবাহিত হতো আদিগঙ্গা। দেবীর নাম ত্রিপুরা সুন্দরী, অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 লোকের আরাধ্যা দেবী হলেন এই ত্রিপুরা সুন্দরী দেবী।
পুরাকালে ত্রিপুরা নামে প্রবল পরাক্রমশালী এক অসুরকে নিধন করে দেবী এই দ্বিতীয় নামটি পেয়েছিলেন। ত্রিপুরা সুন্দরী হলেন 10 মহাবিদ্যার তৃতীয়, এর অপর নাম ষোড়শী। সাইত শিবের নাভি থেকে বের হয়ে পদ্মের উপর চতুর্ভুজা মূর্তি, পদস্থলে স্তবরত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও ঈশ্বর, শেষ দুইটি শিবেরই রূপ। লোকশ্রুতি এটি সতীপীঠ, এখানে সতীর ডান হাতের তালু পতিত হয়েছিল। মন্দিরে নিয়মিত নিত্য পূজা হয়ে থাকে এবং মন্দির খোলার সময় হচ্ছে ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং 1টার সময় মায়ের ভোগের আয়োজন করা হয় এবং তারপর মন্দির বন্ধ হয়ে যায় এবং আবার মন্দির খোলা হয় 4টের সময় এবং 4টে থেকে আর রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময় কিন্তু মায়ের সন্ধ্যা আরতিও দেখার মতন অপূর্ব হয়। তো আমরা মন্দিরে ঢুকে গেছি। মন্দিরের ডান দিকেই রয়েছে এখানে একটি বেদি করা বট গাছ, তার নিচে রয়েছে মা কালীর একটি মূর্তি এবং এই বট গাছে যার যেরকম মনস্কামনা থাকে তারা কিন্তু এই বট গাছে দড়ি বা ঢিল বেঁধে রেখে যান, তাতে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। আর এই যে দেখছেন বট গাছ, এই বট গাছের বয়সও কিন্তু মন্দিরের চলুন এবার মন্দিরে ভেতরে যে মায়ের মূর্তি আছে সেটি আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন মায়ের মূর্তি, এখানে মা কালী রয়েছেন। আর এই সামনেই যে জায়গাটা রয়েছে এখানেই কিন্তু নতুন গাড়ি কিনে যদি আপনারা পুজো দিতে আসেন তারও সুবন্দোবস্ত রয়েছে। আর পার্কিং করারও কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে 4 চাকা এবং 2 চাকার জন্য। তো আপনারা যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসতে চান তারাও কিন্তু খুবই সহজভাবে এই মন্দিরের ভেতরে পার্কিং করতে পারবেন। এই কালী মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির। এখন মন্দির বললাম যে বন্ধ রয়েছে, কিন্তু ভেতরে আপনি ঢুকতে পারবেন না। মন্দির খোলা থাকলে কিন্তু আপনি এই কোলাপসেবল গেটের ভেতরেও ঢুকে ঠাকুর দর্শন করতে পারতেন। তো প্রথমে মন্দিরের বাইরেটা দেখিয়ে নিলাম। তো এবার দেখুন এখানে হচ্ছে বাবা মহাকালের শিবলিঙ্গ রয়েছে এবং তার পাশেই রয়েছে মা কালীর মূর্তি। আর তার পাশে যে কালো পাথরটি দেখছেন এটি হচ্ছে বিষ্ণু মূর্তি। এই বিষ্ণু মূর্তিটির আবার বিশেষত্ব রয়েছে, দেখুন এখানে শায়িত রয়েছেন অনন্তবাগ বা অনন্ত সজ্জায় ভগবান বিষ্ণু, একটি পাথরের মূর্তি যেটা কি না সেনদিঘি থেকে খননের সময় উদ্ধার করা হয়েছিল। একটি শাক্ত মন্দিরের ভেতরে বিষ্ণু মূর্তির অবস্থান হিন্দু ধর্মের শৈব, শাক্ত ও বৈষ্ণব মতাদর্শের এক মিলনস্থান হিসেবে পরিচিত। আর এখানে রয়েছে বাবা মহাকাল। মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের মতন কিন্তু এই মন্দিরেও নিত্য পূজা করা হয়ে থাকে। নিচেই রয়েছে লক্ষ্মী, নারায়ণ এবং গোপালের মূর্তি। মন্দিরের বাইরেই ঠিক রয়েছে একটি বিশাল বড় অনেক পুরনো আম গাছ। যতদিন এই মন্দির প্রতিষ্ঠা রয়েছে ততদিনই এই আম গাছের বয়স মনে করা হয়। আর এই আম গাছে কিন্তু সারা বছরই আমের মুকুল এবং আম দেখতে পাওয়া যায়। শোনা যায় এই মন্দিরে কোনো প্রাণী কিন্তু অভুক্ত থাকে না। এই দেখুন এখানে পড়ে রয়েছে আম, আর এগুলোকে পাখিরা খেয়ে থাকে। এই পাখিরা কিন্তু তাহলে অন্য কোথাও খাবার যদি নাও পায় এই আম গাছের আম খেয়ে কিন্তু পেটটা কিছুটা ভরতেই পারে। তো এই গাছটি সত্যি ভীষণ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন গাছের কিছু জিনিস কিন্তু নষ্টও হয়ে গেছে, কয়েকটি ডালও কাটা পড়ে গেছে যেহেতু পোকা ধরে গেছে গাছটিতে। শিব নারায়ণ মন্দিরের পাশেই রয়েছে একটি তোরণ। এই তোরণটিতে কিন্তু সন্ধ্যের পর আলোক ঝলমলিয়ে ওঠে এবং খুব সুন্দর দেখতে লাগে। তো এর সামনে কিন্তু নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা। এমনিতেও মন্দিরের পরিবেশ ভীষণই শান্ত নিরিবিলি, আপনাদের আসলে কিন্তু দারুণ লাগবে। তো চলুন এবার মন্দিরের অফিস ঘর সেটিকে আপনাদের দেখাই। তো ঠিক সোজা মন্দিরে ঢুকেই বাঁদিকে কিন্তু এরকম ফুলের বাগান করেছে, আর ঠিক ডান দিকে রয়েছে একটি রাস্তা যেখান দিয়ে সোজা গেলে আপনি এর মন্দিরের অফিস ঘর দেখতে পারবেন। এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং হাত ধোয়ার জলের ব্যবস্থা। তো এবার চলুন মন্দিরের
অপর প্রান্তটা আপনাদেরকে দেখাই। মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাট মন্দির। এখানে কিন্তু নানা রকম অনুষ্ঠান করা হয়ে থাকে, যেমন বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ কাজ সব কিছুই এই নাট মন্দিরে হয়ে থাকে। এবং ঠিক তার পাশেই দেখুন একটি সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। আর এদিক থেকে কিন্তু মন্দিরের ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেও সিঁড়ি রয়েছে নাট মন্দিরে ওঠার। অপূর্ব কিন্তু আমার মন্দিরের পরিবেশটা লাগছে, দারুণ দারুণ একদম। আপনারা অতি অবশ্যই কিন্তু এখানে এসে একবার ঘুরে যাবেন। এই পাশেও কিন্তু একটি দরজা রয়েছে। ঠিক তার পিছন দিকটাই রয়েছে একটি বড় আরও একটি পুরনো গাছ। সেটাকেও বেদি করে রাখা হয়েছে যাতে গাছগুলোকে সংরক্ষণ করে রাখা যায় বহু বছর ধরে। দেখুন কত পুরনো, গাছটিকে দেখলেই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। এই দেখুন মন্দিরের পেছন সাইডটা। তো ঠিক পেছন দিকেই আরও একটি গেট রয়েছে। তো চলুন এবার আমরা গেট দিয়ে বেরিয়ে বাইরের দিকে চলে যাব। এখান থেকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো সেন দিঘি। তো এই যে হচ্ছে পেছনের দরজা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখানে রয়েছে বিশাল বড় একটি বাঁশঝাড়, তার সাইড দিয়েই এই রাস্তা। এবং এই বাঁশঝাড়ও কিন্তু বহু পুরনো। তো এই রাস্তা সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব সেনদিঘি। তো চলুন এবার যাই সেনদিঘিতে। তো এখানকার পরিবেশটা দারুণ, একদম গ্রাম্য পরিবেশের মতন। এখানে লোকজনও বেশি একটা দেখতে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করব বলে কিছু। এই পাশেই বাঁ দিকে দেখছি একটি মনসা মন্দির রয়েছে। মন্দিরটা এখন বন্ধ রয়েছে দুপুরবেলা যেহেতু। তো ওই যে একজন ভদ্রমহিলা আছে, ওনাকে জিজ্ঞাসা করে নিই। আচ্ছা ঠিক আছে, চিনি না, এইদিকে যাবো। হ্যাঁ মানে গিয়ে সামনে রাস্তা আছে তো, সিধা এদিকে গিয়ে হ্যাঁ আর এদিকে মানে সিধা যাবেন না, দেখি চলে যাবেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিধা এরকম চলে যাবেন। আচ্ছা একদম দেখি রাস্তা প্রায় দেখা যাবে তো। হ্যাঁ আচ্ছা এই সামনে যাও না, আমি এখানে আছি, তুমি যাও। আচ্ছা না, দেখছি তো কোনো লোকজন নেই, ফাঁকা, ওই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা চলে এসেছি সেনদিঘিতে। তো এখানটায় খুব বড় একটা কিন্তু দিঘি। ও মা, এখানে আবার জলের মধ্যে সাপও দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা চলে এসেছি এখন সেনদিঘিতে। তো বিশাল বড় দিঘি, চলুন আপনাদেরকেও দেখাই। এই সেনদিঘি হচ্ছে বহু প্রাচীন ও ঐতিহাসিক জলাশয়, যা বাংলার সেন বংশের রাজাদের স্মৃতি বহন করে। এই দিঘিটি সম্পর্কে কিছু চলুন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ঐতিহাসিকদের মতে এই দিঘিটি প্রায় 800 বছর আগে সেন রাজবংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন খনন করেছিলেন। এটি দক্ষিণ কলকাতার অন্যতম একটি প্রাচীন জলাশয়। বর্তমানে এটি প্রায় 23 বিঘা এলাকায় বিস্তৃত থাকলেও প্রাচীন নথিতে এর আয়তন ছিল 42.5 থেকে 45 বিঘা। দিঘিতে দেখুন কত মাছ রয়েছে। দিঘির পাড়ে বহু বছরের প্রাচীন একটি বটগাছ রয়েছে, যা ষষ্ঠীতলা নামেও পরিচিত এবং স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এই স্থান। বর্তমানে এই ঐতিহ্যবাহী দিঘিটি দূষণ এবং জবরদখলের কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে এটি আজও এই অঞ্চলের সমৃদ্ধ অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেখা হয়ে গেছে, এবার সবটাই মোটামুটি আপনাদেরকে দেখালাম। ত্রিপুরেশ্বরী মন্দিরের থেকে ওখানে কী কী মন্দির রয়েছে সবটার ইতিহাসও জানালাম। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে প্রথমবার আসেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে এবার আমি বেরিয়েছি ত্রিপুরেশ্বরী মন্দিরের গেট থেকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।